যে কারণে এত বছর ধরে 17 ঘন্টা 18 ঘন্টা করে খেটেছি। একটা সিরিয়াল হিট করে গেলেও কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, অনেকেই দেখেছি। আমি মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছি যে আমার কত বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেল। কেরিয়ার স্ট্রং কিছু হতো না, বেশি পয়সা করতে পারতাম। আমাদের কি চিন্তা ভাবনায় দৈন্যটা চলে এসেছে। হ্যাঁ, অনেক দিন আমি আমার ডিরেক্টরদের বলি, আমাকে মোটিভেট করো যে আমি ছবিটা করব। ক্যালকুলেশনের তলায় ইমোশন চাপা পড়ে যাচ্ছে। ওয়েলকাম জি24 ডিজিটালে। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। নমস্কার। অপুদা, বলো যে কেমন আছো এখন? তো তোমার মানে যখনই তোমাকে ফোন করি, তুমি যে কবে কলকাতায় আছো, কবে যে তুমি হায়দ্রাবাদ আছো, আর কবে যে বম্বে আছো। ভালো আছি তো। আমি এখন লাইফটা অনেক বেশি সেটেল করে ফেলেছি। প্রায়োরিটি হচ্ছে কাজ করব, বেড়াতে যাবো, খাওয়া দাওয়া করবো, আনন্দে থাকবো, ব্যাস। হ্যাঁ, এটা বোধহয় এই প্রায়োরিটি সেট করাটা খুব জরুরি। হ্যাঁ, যে কারণে এত বছর ধরে 17 ঘন্টা 18 ঘন্টা করে খেটেছি, সেটাও আছে ব্যাকগ্রাউন্ডে খাটনিটা, কিন্তু তার একটা ফল তো ভোগ করতে হবে। একদম। আর এখন তো তোমার, আমি বলবো ক্যারিয়ারেরও একটা খুব সুন্দর ফেজ যাচ্ছে তোমার। হ্যাঁ, লাকিলি। হ্যাঁ, টাচউড। হ্যাঁ, টাচউড। খুব ভালো একটা ফেজ আছে আফটার কালকি। কি অনেক বেশি ভিলেনের অফার বেশি পাচ্ছ? আমি জানি না কেন, মানে আবার অফার পেয়েছি, ভিলেনেরই অফার পেয়েছি হিন্দি থেকে। তবে এটাও ফ্যাক্ট যে ভিলেন গল্প এগিয়ে নিয়ে যায়, হিরো তাকে থামানোর চেষ্টা করে। তো ভিলেন থাকলে বলেই গল্পে প্যাঁচ বাড়ে। বাট তুমি কি এনজয় করো এই ভিলেন ক্যারেক্টার? হ্যাঁ, ক্যারেক্টারের অন্যরকম কিছু থাকলে ডেফিনেটলি। একরকম মানে একটা টাইমে হতো না, মানে ভিলেন মানেই একই, মানে সে তো সেরম না, মানে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হলে করা সবসময় ভালো। তোমার সঙ্গে আমার একটা অকেশনে দেখা হয়েছিল, তখন আর এরকম ক্যামেরার সামনে জিজ্ঞেস করা হয়নি। এই কালকিতে যে তুমি কমল হাসান, অমিতাভ বচ্চন, আমি এই ব্র্যাকেটে ঠিক দীপিকা পাড়ুকোন, প্রভাসকে রাখবো না, কারণ কমল হাসান অমিতাভ বচ্চন তো নিশ্চয়ই ছোট, এবং দীপিকা পাড়ুকোন এবং প্রভাসও যে মেন্টালিটির মানুষ, তারাও তাদের একটা আলাদা জায়গায় রাখেন অমিতাভ বচ্চন বা কমল হাসানকে। আমার মনে আছে যেদিন কমল স্যারের সঙ্গে আমার শুটিং ছিল, প্রভাস সারাদিন শুটিং দেখেছিল কমল স্যার কিভাবে শট দেন। এই রেসপেক্টটা ওরা করে, মানে ওদের কাছে ওটা একটা লার্নিং প্রসেস। বাট তোমার নিশ্চয়ই মানে ওটা একটা, মানে কি বলবো, যে কমল হাসান অমিতাভ বচ্চনকে তো ছোট থেকে দেখেছো নিশ্চয়ই, এবং তাদের সঙ্গে কাজ করার আমি কোনোদিন এক্সপেক্টও করিনি, হয়ে গেল। এটাকে কি ভাবে ডিফাইন করবো আমি জানি না, হয়ে গেল আর কি। ওই মোমেন্টটা যদি এবার কি শিখলে, যদি তুমি বল, আমি যদি বলি শিখলাম যে এখনো এত কিছু পাওয়ার পরেও দুজন মানুষ কি করে এত ডেডিকেটেড হন কাজের প্রতি, কি করে এত পাংচুয়াল হন, মানে সেটা শেখার বিষয়। মানে আমাদের এখানে এবং অনেক জায়গাতেই আমি দেখি, শুধু আমাদের এখানে না, একটা সিরিয়াল হিট করে গেলেও কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, হাব ভাব পাল্টে যায়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, অনেকেই দেখেছি আমি। কিন্তু এত কিছু পাওয়ার পরেও যে আরো ভালো কাজ করব, এবং প্রতিটা কাজ আমার কাছে নতুন কাজ, তার জন্য আমি 1 মিনিটও দেরি করে সেটে ঢুকবো না। আমার শট হয়ে গেলেও আমি সেটেতেই চেয়ার নিয়ে বসে থাকবো যতক্ষণ না ডিরেক্টর বলছে আপনার কাছে আধ ঘন্টা 45 মিনিট সময় আছে, প্লিজ ভ্যানে গিয়ে রেস্ট করুন। এইগুলো শিখছি, এইগুলো দেখছি আর শিখছি, যে কারণে আমি মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছি যে আমার কত বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেল। আমি ঝেড়ে ফেলেছি অলরেডি। আমি রোজ ভাবি এটা আমার প্রথম দিন ইন্ডাস্ট্রিতে। তুমি তো বরাবরই, তুমি লেট করো না খুব একটা, না, আমি কোনোদিনই করিনি, আজ অবধি করিনি। এবং তুমি মানে বরাবরই খুব গ্রাউন্ডেড, এই জন্য মানে, এবং তুমি সেটে থাকা মানেই সবাই ভীষণ আনন্দে থাকে, মজায় থাকে। তো তুমি, তোমার কাছে অলরেডি ওগুলো, মানে তুমি ওগুলো মেনটেন, এগুলো আরো বেশি করে মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এদের সঙ্গে কাজ করার পর। এই রিসেন্টলি আবার মিঠুনদার সঙ্গে কাজ করলাম, সেকেন্ড কাজ। এত কিছু পাওয়ার পরে, অনিল কাপুর, এত কিছু পাওয়ার পরে খাটতে তাদের কোনো দ্বিধা নেই।
রাজস্থানে ওইরকম গরমে আমার গরম লাগছে, আমি ওই ভদ্রলোককে সামনে দেখছি অনিল কাপুরকে, যে আমার থেকে 10 বছরের উপর বয়সে বড় একজন মানুষ, কোনো কোট ফোট পরে কোনো গরমের কথাই তুলছে না। আমি কি করে বলবো? তো এগুলো শিক্ষার জিনিস, মানে ডেডিকেশন না থাকলে একটা জায়গায় পৌঁছানো যায় না। এত বছর পরেও, মানে তারা এত কিছু অ্যাচিভ করার পরেও এইগুলো শেখার। অপুদা, তুমি বলেছিলে যে কাহানির পরে তুমি অনেক বলিউডের অফার পেয়েছিলে, কিন্তু 4 বছর হ্যাঁ, তুমি বাংলা ছবির জন্য সেগুলো করোনি। আজকে বাংলায় আগে কমিটমেন্ট ছিল, আগে কমিটমেন্ট ছিল বলে আজকে কি গিয়ে মনে হয় যে যদি তার ওই সময় আরো বেশি ছবি করতে, তাহলে কেরিয়ারটার মানে বলিউডে আরো কেরিয়ার স্ট্রং কিছু হতো না, বেশি পয়সা করতে পারতাম। বেশি করে? কেরিয়ার স্ট্রং হতো বলে আমার মনে হয় না, কারণ পরে ছবিগুলো রিলিজও করেছে, তার মধ্যে বেশ কয়েকটা ছবি ফ্লপ করেছে, এবং পয়সা কোথায় তো করে নিতে পারতাম, কিন্তু প্রয়োজন ছিল না। আর আজকে যে বলিউড বা বম্বে থেকে যে ইম্পর্টেন্ট রোলগুলো পাচ্ছি, সেগুলো হয়তো পেতাম না সব ছবি যদি অ্যাকসেপ্ট করতাম, কারণ ওরাও জানে যে আমি কিন্তু যে কোনো রোল করবো না, ওরা বুঝে গেছে সেটা। হ্যাঁ, বেশি শপ করে ফেললে তাহলে আবার মুশকিল, সেটা আরেক মুশকিল। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় তুমি কি রকম ছবি করতে চাও? তোমার আমাকে নিয়ে যদি কেউ সিরিয়াসলি কিছু ভাবে তাহলে করতে চাই, সব ছবিতে অভিনয় করতে চাই না, যেটা আমার ভালো লাগবে। ওই ঋতুদা একটা কথা বলতো, তুই আমায় মোটিভেট কর যে আমি তোকে নেব, সেরকম আমি আমার ডিরেক্টরদের বলি, আমাকে মোটিভেট করো যে আমি ছবিটা করব, রোল দাও। আমি ঋতুদার থেকে ওটা শিখে নিয়েছি। এটা কিন্তু খুব সত্যি কথা, মানে একটা টাইমের পর ঋতুদা বলতোই, আমি চোখের সামনে, ঋতুদা তুমি তো আমায় নাও না, একজন বলেছে, তুই আমায় মোটিভেট কর যে আমি তোকে নেব। এবার কি বলবে বলো? না, এটা খুব ফ্যাক্ট, কারণ কিছুদিন আগে সব্যসাচী চক্রবর্তী বলেছেন যে তিনি রিটায়ার করতে চান, কারণ তিনি আর ওই বাবার রোল করতে পারছেন। হ্যাঁ, মানে এটা সত্যি। আচ্ছা, আমার এখানে একটা মনে হয় যে আমাদের কি চিন্তা ভাবনায় দৈন্যতা চলে এসছে? হ্যাঁ, অনেক দিন, কারণ চিন্তা ভাবনা করতে গেলে বেসিক একটা পড়াশোনা লাগে, সময় নেই কারোর হাতে। আমি যে সাহিত্য ঘেঁটে একটু একটা গল্প বাঁচবো, সময় নেই, কারণ ডিরেক্টরদেরও বলে দেওয়া হচ্ছে যে মানে নভেম্বরে বলছে ডিসেম্বর থেকে এটা শুরু কর, যাতে জানুয়ারির মধ্যে ছবিটা শেষ করে ফেলতে পারিস, বা ডিসেম্বরে শেষ করতে পারলে খুব ভালো হয়, তাহলে এতে একটা ফেস্টিভ্যাল আছে ওটাতে পাঠিয়ে দেবো, আর নইলে ওই সময় আমার হল খালি থাকবে, আমি রিলিজ করব। তো এই সিনেমাটা তো যে কোনো প্রোডাক্টের মতো হয়ে গেছে এখন, মানে সেটার জন্য একটা সিনেমা তৈরি করতে গেলে তো একটা টাইম দিতে হবে, ভিশাস সার্কেলে পড়ে গেছে, মানে টাকা না এলে টাইম দেওয়া যাবে না, আবার টাইম না দিলে ভালো ছবি হবে না, ভালো ছবি না হলে টাকা আসবে না, তো এই একটা সার্কেলে পড়ে গেছে, মানে একটা চক্রব্যূহের মধ্যে পড়ে গেছে বলতে। মানে এটা কাউকে একটা ভেঙে বেরোতে হবে। আচ্ছা, আমাদের কি ছবির সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, সেটা কমালে এইটা পসিবল বলে তোমার মনে হয়? কিংবা আরেকটা জিনিস আমার মনে হয়, আমি এটা তোমার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে একটা সময় আমরা দেখতাম একটা আর্ট ফিল্ম হতো, একটা মশালা ফিল্ম হতো, এখন সেটা ভেঙে একটা মাঝামাঝি ছবি হয়, যেটা না আর্ট ফিল্ম না, আমার কাছে দেখো আর্ট কমার্শিয়াল বলে কিছু নেই, আমার কাছে আর্ট ফিল্মেও কমার্স লাগে, কমার্শিয়াল ফিল্ম মানেই আর্ট লাগে। আমার কাছে ভালো ছবি আছে, খারাপ ছবি আছে, যেটা আমার দিকে ভালো লাগবে সেটা আমার কাছে ভালো ছবি। এটা আমি দীপকদার কাছ থেকে শুনেছিলাম, যে সত্যিটাই নিজে দীপকদাকে জানতে চেয়েছিলেন এই বেদের মেয়ে জোসনা কি ব্যাপারটা নেই, তো দীপকদা বলেছিল মানিকদা ও আপনাদের ভালো লাগবে না, ছেড়ে দিন। না 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 না, এত সপ্তাহ ধরে একটা ছবি চলছে, মানে কিছু তো তার মধ্যে আছে যে মানুষকে টেনেছে, তো সেইটা একটা কিছু দরকার যেটা মানুষকে টানবে, মানে তার জন্য যে বড় বাজেট লাগবে সেটা কিন্তু মিথ্যে প্রমাণ করেছে আমার লাস্ট ছবি, এটা আমাদের গল্প। কিচ্ছু নেই, সত্যিই তাই। একটা ভালো বসার ঘর পর্যন্ত দেখাতে পারিনি আমরা, এত বাজেট কম ছিল। হ্যাঁ, সেই ছবি দেখতে মানে পাগলের মতো মানুষ এসছে, দিনের পর দিন হাউসফুল গেছে। আর বেশিরভাগ দেখেছি যারা হাঁটতে পারছেন না, মানে এই স্টার থিয়েটারে লিফট নেই, কোমরে বেল্ট বাঁধা, হাতে ওয়াকার নিয়ে উঠছে সিঁড়ি দিয়ে, তো এর জন্য তো ইমোশনালি টাচ করতে হবে,
তার জন্য যে সবসময় পয়সা লাগে তা তো নয়, ইমোশনটা লাগে। এটা খুবই সত্যি কথা। আর এটারই বোধহয় কোথাও অভাব হয়ে যাচ্ছে। এই তুমি যে একটা কথা বললে, এই যে হাউস ক্যালকুলেশনের তলায় ইমোশন চাপা পড়ে যাচ্ছে, এর থেকে বেশি আর কিছু বলার দরকার নেই। একদম একদম, এটাই সবচেয়ে সত্যি এই মুহূর্তে টলিউডে দাঁড়িয়ে, যেটা তুমি বললে এই মুহূর্তে। আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো, এই যে হাউসফুল যাচ্ছে, দিনের পর দিন লোকজন দেখতে যাচ্ছে, এখন একটা মার্কেটে খুব কথা হচ্ছে যে অর্গানিক আমার বক্স অফিস কালেকশন, তাহলে কি কোথাও গিয়ে প্রডিউসাররা টিকিট কেটে রাখতে